শ্রী রামচন্দ্রের মাহাত্ম্য বলা হচ্ছে শ্রীরাম রাম রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম তত্তুল্যম রাম নাম বরাননে। আবার বলছি, শ্রীরাম রাম রামেতি রামে রমে মনোরমে সহস্র নাম তত্তুল্যম রাম নাম বরাননে। বলছে রামের ওপর আমি যখন ধ্যান করি তখন আমার মন মনোরম হয়ে যায়, আমার মন উৎফুল্ল হয়ে যায়, ভক্ত বলছেন। এবং বিষ্ণু বা ঈশ্বরের এক সহস্র নাম অর্থাৎ 1000 নামের চেয়েও বেশি মাহাত্ম্য হচ্ছে শ্রীরামচন্দ্রের একটি নাম। এত মাহাত্ম্য শ্রীরামচন্দ্রের নামে। এবং যখন শ্রীরামচন্দ্রের নাম শুনে কেউ কেউ রেগে যান, কেউ কেউ রিয়্যাক্ট করেন, তখন মনে হয় যে তারা কি এই মাহাত্ম্যটা জানেন না। হিন্দু শাস্ত্রে যা বর্ণিত রয়েছে, আজ রামনবমীর শুভ তিথিতে গোটা দেশে যখন রামনবমী পালন হচ্ছে, গোটা দেশের মানুষ যখন রামনবমীতে মেতে উঠেছেন, এই রাজ্যে কয়েক কোটি মানুষ কিন্তু রামনবমীর উৎসবে অংশ নিলেন। এবং অংশ নিলেন এ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রী, বিজেপি এবং বিজেপির দেখা দেখি কিনা জানি না, তবে তৃণমূলের নেতানেত্রীরাও কিন্তু রামনবমীর উৎসবে অংশ নেওয়া শুরু করেছেন, যেটা একটা ভালো ট্রেন্ড। বিজেপির তরফ থেকে একাধিক যারা উচ্চ স্তরের নেতা তারা কিন্তু এই রামনবমীর মিছিলে অংশ নেন। এবার ছবিগুলো কয়েকটা দ্রুত দেখাই, তারপর আসবো ডিবেট এবং আলোচনায় এবং লাইভ ভিজুয়ালসও দেখাবো বিভিন্ন জায়গায়। সকাল থেকে কোথায় কোথায় কি হলো একবার দ্রুত একবার দেখাই। প্রথমেই সকালে আমরা দেখলাম রাজ্যের একাধিক জেলায় কিন্তু মিছিল হলো এবং সেখানে সকাল থেকে যে বিভিন্ন মিছিলের ছবি তার থেকে বেস্ট কয়েকটা মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরছি। রাম অর্থাৎ রাম নাম নিলে হনুমানও সেখানে থাকবেনি, সেই হনুমানের বেশ নিয়ে রাম ভক্তরা মিছিলে অংশ নিলেন বিভিন্ন জায়গায়। হাওড়ার সেলিব্রেশনের ছবি আমরা দেখলাম উলুবেড়ি, আমরা দেখলাম উত্তর দিনাজপুর, আমরা দেখলাম উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, কিংবা দক্ষিণ 24 পরগনা, কলকাতা, সল্টলেক সহ বিভিন্ন জায়গায় মানুষের মনে কতটা উৎফুল্ল মানুষ হয়েছেন আজ রামনবমীর দিনে। যারা বলেন রাম নাকি বাংলার নন, রাম নাকি বাংলার বহিরাগত, তারা চোখ খুলে দেখুন শ্রীরামচন্দ্রের মাহাত্ম্য, দেখুন মানুষ কিভাবে জয় জয় শ্রীরাম বলে রাস্তায় নেমে আজ রামনবমী শ্রীরামচন্দ্রের জন্মতিথি পালন করছেন। সারা রাজ্য সারা দেশে যখন এই উৎসব চলছে, তারই সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার প্রত্যেকে অংশ নিলেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গিয়ে শ্রীরামচন্দ্রের নতুন মন্দিরের শিলান্যাস করলেন, সেখানে হোমযজ্ঞ হলো, পুজো হলো। এবং সুকান্ত মজুমদারও কিন্তু হাওড়ায় মিছিলে অংশ নিলেন। সুকান্ত মজুমদারের বিশেষভাবে বারবার তিনি বোঝালেন এবং মিঠুনের সঙ্গে তিনি আবারও মিছিলে অংশ নিলেন, সেটাও আমরা লাইভ দেখাচ্ছিলাম একটু আগে এবং এই মুহূর্তে লাইভ ভিজুয়াল আমরা দেখাচ্ছি। লাইভ দেখতে পাচ্ছেন সরাসরি রিপাবলিক বাংলার পর্দায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মজুমদার মিছিল করলেন রামনবমীর দিনে। অন্যদিকে দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি সকাল থেকেই বিভিন্ন জায়গায় কখনো বাইক র্যালিতে দেখা গেল তাকে, কখনো লাঠি খেলতে দেখা গেল এবং কখনো মিছিলে দেখা গেল শ্রী রামচন্দ্রের তিনি উৎসবে নিজেও অংশ নিলেন এবং বহু ভক্তকে তিনি অনুপ্রাণিত করলেন। শ্রী রামচন্দ্রের জন্মতিথি কেন গুরুত্বপূর্ণ? কারণ ভারতের মর্যাদা পুরুষোত্তম, ভারতের প্রাণ পুরুষ যাকে বলা হয়, সেই শ্রী রামচন্দ্র আজ এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ ঈশ্বর আবির্ভূত হচ্ছেন ত্রেতা যুগে এবং যুগ যুগান্তর ধরে সেই শ্রী রামচন্দ্রের কথা মানুষের ভক্তদের মনে এবং প্রাণ জুড়ে থাকবে। সেই রাম বিরোধীরা আজ বুঝে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করে তিনি তিনি শ্রীরামচন্দ্রের জন্মতিথির দিনটিকে, সেই দিনটিতে তিনি উইশ করার চেষ্টা করছিলেন কিনা, তিনি কি বলতে চাইছিলেন সেটা তার টুইট বা এক্স হ্যান্ডেলে পোস্ট দেখে স্পষ্ট হোক। তিনি বললেন সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানাই। বেশ, তারপরের কথা তিনি কি বলছেন একবার দেখা যাক। তিনি বলছেন রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছেন তিনি, তার সঙ্গে সঙ্গেই তিনি বলছেন সবাই যেন রামনবমীর দিন শান্তি বজায় রাখুন। আমি আবেদন করছি সবাইকে রামনবমীর দিন শান্তি বজায় রাখুন, সবার উন্নতি হোক। তিনি সবার উন্নতি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অনেকেও রামনবমী পালন করেছেন এবং শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনো উৎসবের আগে যখন তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কিংবা এক্স হ্যান্ডেলে তিনি শুভেচ্ছা জানান, তখন তিনি কি উল্লেখ করে দেন যে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, আপনাদের আমি বলে দিচ্ছি শান্তিপূর্ণভাবে করবেন? কিন্তু
কোনো রকম অশান্তি করবেন না। কিন্তু এই সুর, এই টোন অন্য কোনো উৎসবে থাকে কি? আমি দেখছিলাম ওনার এক্স হ্যান্ডেলে পোস্ট, আমি এর আগে দেখিনি। কিন্তু আবারও বলছি, তিনি শ্রীরামের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, জন্মতিথিতে, সেটাকে আমরা স্বাগত জানাই, প্রত্যেক হিন্দু স্বাগত জানাই। কিন্তু কোথাও যেন এই পোস্টে কোথাও যেন একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে হঠাৎ করে তিনি কাকে শান্তিতে করার কথা বলছেন এবং অন্য উৎসবে কেন বলেন না, প্রশ্ন থাকছে। দিলীপ ঘোষ এই গোটা বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে পোস্ট নিয়ে বক্তব্য রেখেছেন। কি বলেছেন দিলীপ ঘোষ শুনবো, তারপর আসবো অগ্নিবাণে। দিলীপ ঘোষের বক্তব্য। সমাজের মধ্যে উৎসাহ কিরকম, হাজার হাজার যুবক রাস্তায় নেমেছে বাইক নিয়ে, হাঁটা থেকে বাইকে চলে এসছে, গতিটা বুঝতে পারছেন। রামের সেনারা বেরিয়ে পড়েছে, তাদেরকে কে আটকাবে? কেউ রথের সামনে রথ চলে যাবে, গাড়ির সামনে গাড়ি চলে যাবে। যেন রামের বিরোধিতা করতে গেলে তার পরিণতি সবার জানা আছে। শ্রীরামচন্দ্রের উৎসবের দিন সবাই উৎসব পালন করছেন, সবাই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছেন এবং এরপরেও তিনি আরও বক্তব্য রাখেন। আমি সেই বক্তব্যগুলোও শোনাবো। দিলীপ ঘোষ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে আপনি কেন উস্কাচ্ছেন? শান্তিতে যারা উৎসব পালন করছেন তাদের আলাদা করে খুঁচিয়ে বলছেন শান্তিতে করুন, কেন অশান্তিটা কোথায় হয়েছে? আজকের প্রশ্ন, আজকের আমার অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণে আজ শুভ রাম নবমী তিথিতে আমি প্রশ্ন করছি এবং এই প্রশ্ন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা বিজেপি তাদের জন্য নয়, গোটা বাংলার মানুষের জন্য আজ এই প্রশ্ন আমার। এই রামনবমীতেই রাম বিরোধীদের বিজয়া দশমী পালন হবে। বিজয়া দশমীর দিন যারা রাম বিরোধী, অর্থাৎ লঙ্কায় রাবণ, সেই বিজয়া দশমীর দিন কি হয়? সেই রাবণের বধ হয় এবং রাবণের এখনো পর্যন্ত রামলীলা ময়দান হোক, বিভিন্ন জায়গায় বিরাট বড় বড় কুশপুত্তলিকা দাহ করা হয়। সেই রাবণ বধ, সেই উৎসব এখনো পালন করা হয়। রাবণকে, রাবণ হচ্ছে যারা রাম বিরোধী। রাম বিরোধীদের শেষ হওয়ার সময় এসে গিয়েছে। 2026টাই কি শেষ ইলেকশন? কারণ ইলেকশনের কথা, নির্বাচনের কথা এই রাম জন্মতিথিতে কেন বলছি? তার কারণ রাম জন্মতিথিতে যখন বিজেপি তৃণমূল দুই পক্ষেই রাস্তায় নেমেছে, তখন কোথাও তো একটা রাজনৈতিক আভাসও থাকছে। প্রশ্ন করব, আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছেও যাব এবং আমি প্রশ্ন করব এই মুহূর্তে যে কি বিষয় এইবারের রামনবমী বিশেষ করে গুরুত্বপূর্ণ এবং যারা রাম বিরোধী তাদেরই বা কী হবে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র বিমল কুমার চন্দ্র, আমার সঙ্গে রয়েছেন দণ্ডিস্বামী রামানন্দ মহারাজ এবং আমার সঙ্গে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, তিনি রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে অনলাইনে রয়েছেন মানস ভট্টাচার্য, গবেষক। আমি প্রথমে যাব সৌরভপ্রিয়র কাছে। সৌরভপ্রিয়বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি পোস্ট করলেন, শুভেচ্ছা জানালেন রামনবমীর দিন, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি, অবশ্যই প্রত্যেকে স্বাগত জানাবে। কিন্তু তিনি একটি টোন সেট করলেন, তিনি বললেন সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে উৎসব পালন করবেন। আমি বুঝতে পারছি, এটা তো বলাই যেতে পারে, কিন্তু অন্য কোনো উৎসবের আগে তো এটা শুনিনি যে ঈদের আগে তিনি বলছেন। আমার কাছে ঈদেও তিনি কি পোস্ট করেছিলেন, আছে বড়দিন আছে, সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে ঈদ করবেন। আমি বলে রাখছি, এই টোনটা কেন? কোথায় ভয় থাকছে? কোথাও ভয় লাগছে? এই এত লক্ষ কোটি হিন্দুকে দেখে মনে হচ্ছে যে হিন্দুরা একজোট হলে তৃণমূলের ওপর প্রভাব পড়তে পারে ভোটে? বলুন। কিশলয়, প্রথমে আমি বলি, আমরা যে শ্রীরামচন্দ্রকে আমরা চিনি বা আমরা দেখেছি বা যে রামচন্দ্রকে আমি মানি, আমি নিজের এলাকাতেই আমি নিজে একটা হনুমান মন্দির করেছি ওই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে। প্রত্যেক বছর 2014 সাল থেকে আজও পর্যন্ত ওই মন্দিরে আমি হনুমান জয়ন্তী পালন করি। আমি নিজে হনুমান চালিসা পাঠ করি এবং আমি রামচন্দ্রের পরম ভক্ত। আমি নিজে রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করে আসার ছেলে। আমি একটু আধ্যাত্মিক প্রকৃতির মানুষ। সেখানে আমি একটা অংশ রামচন্দ্রকে যে আমরা ডাকি, তার একটা লাইন আছে, শ্রী মুকুট কুণ্ডল তিলক চারু উদার অঙ্গ বিভূষণাম আজানু ভুজসর চাপধর সংগ্রাম জিত খর দূষণাম ইতি বদতি তুলসী দাস শঙ্কর শেষ মুনিমন রঞ্জনং মম হৃদয় কঞ্জ নিবাস কুরু কামাদি খলদল গঞ্জনম। এর মানেটা দাঁড়ায়, যার মস্তকে রত্ন জড়িত মুকুট, কর্ণে কুণ্ডল, ললাটে তিলক এবং প্রতি অঙ্গে আভূষণ সুশোভিত হচ্ছে এবং যার বাহু জানু পর্যন্ত প্রসারিত, যিনি ধনুকবাণ গ্রহণ করেছিলেন এবং খড় দূষণকে জয় করেছিলেন, আমি সেই শ্রীরামচন্দ্রকে জানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন যে শান্তিপূর্ণভাবে করবেন? সেই আমরা সেই খড় দূষণকে জয় করা, ধনুকবাণ একমাত্র গ্রহণ করা রামচন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি। মানে রামচন্দ্রের যে ছবি এখন এরা এই দিলীপ ঘোষ দাঁড় করাচ্ছে, শুভেন্দু অধিকারী দাঁড় করাচ্ছে, হাতে হকি স্টিক, তলোয়ার, রড, অস্ত্রশস্ত্র। রামচন্দ্রকে এরকম ছবি দেখলেন?
রামচন্দ্রের হাতে হকি স্টিক দেখেছো? রামচন্দ্র হকি স্টিক নিয়ে নেমেছে? তুমি কত মিছিল দেখবে, তুমি কত মিছিল দেখবে বিভিন্ন জায়গায় হকি স্টিক কোথাও আছে কিনা আমি দেখিনি, আমি দেখিয়ে দেবো তোমাকে। আচ্ছা হলো, আমার কথা হচ্ছে শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথিতে কেউ যদি অস্ত্র হাতে মিছিল করছে কিনা সেটা একটা পরম্পরার বিষয়। আমার কথা হচ্ছে বিষয় না, পরম্পরার বিষয়। যেমন মহরমের দিন অস্ত্র হাতে মিছিল হয়, যেমন শিখরা করেন, অবশ্যই পরম্পরার বিষয়। শ্রী রামচন্দ্র আমাকে একটু বলতে দাও। সূর্যের প্রতীক, একদম রামচন্দ্র সূর্যের প্রতীক, রামচন্দ্র মানবতার প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় কিসের দেখাচ্ছে? না, ভয় না, ভয়টা হচ্ছে যে এই যে কিছু সকাল থেকে যে ধরনের উস্কানিমূলক বিভিন্ন ভাষণ চলছে, এই আমরা মিছিল বার করেছি, যদি কোনো ঝামেলা হয় উল্টে ঝুলিয়ে দেব, 26-এ ক্ষমতায় আসতে পারবে না, না আমাদের দা কাটারি হাতে দিতে হচ্ছে বাধ্য হয়ে। না আমি ডিফেন্ড করব, উনি বলেছেন দুষ্কৃতী যারা আছে তাদেরকে উল্টো করে ঝোলাবো। আমি এটাই বলছি, উস্কানিমূলক ভাষণে যাতে কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে কোনো অশান্তি যাতে বিজেপি বাঁধাতে না পারে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাবধানবাণী দিয়েছে। শুধু রামনবমীতেই সেটা হওয়ার কথা। দাও, এবং মালদাতে আমরা দেখতে পেয়েছি যে সেখানে যখন রামনবমীর মিছিল যাচ্ছে, মুসলিম ভাইরা তাদেরকে জল শুভেচ্ছা এবং কুণাল ঘোষ কলকাতার বুকে হিন্দু মুসলমান সঙ্গে নিয়ে রামনবমীর মিছিলে গেছে। আমার অন্য কথা, আমার ডিফারেন্সটা আমি বলছি, আমাদের ঈদের দিন বা বড়দিনের দিন যদি পোস্ট করা হয়, সেদিন পোস্ট করা হবে আমি সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি বা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। রামনবমীর দিন পোস্ট করা হবে যে আপনারা কিন্তু শান্তিপূর্ণভাবেই করবেন। আমি আমাদের ল্যাঙ্গুয়েজটা বলা হয়, ল্যাঙ্গুয়েজটা শান্তিতে দিন পালন করুন, কোনো অশান্তির মধ্যে কেউ পা দেবেন না। বিভিন্ন রকম অশান্তি হতে পারে, যেভাবে এখানে ভাষণ চলছিল, তোমাদের আজকে সমস্ত টিভি মিডিয়া শুধু হাত করেছিল এক ফোঁটা রক্তের জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এক ফোঁটা রক্ত পড়বে না। আচ্ছা এবার আমাকে একটা কথা কেন্দ্র করে কোনো অশান্তি হয়নি। সত্যনারায়ণ পুজো কবে হয় আপনি কি জানেন? না বলো। শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো হয়, ঠিক আছে? আমার কাছে যতদূর পঞ্জিকা মতে আমার জানা রয়েছে, আজকে পূর্ণিমা নয়, আর কেন 5 দিন বাকি আছে। তৃণমূলের তরফ থেকে আজকে একাধিক জায়গায় সত্যনারায়ণ পুজো করা হচ্ছে। এবার আপনি বলতেই পারেন যে আমি চাইলে আজকে রথ করতে পারি, আমি চাইলে আজকে ঈদ করতে পারি, আজকে বড়দিন পালন করতে পারি, করা যায়, যদি মানুষের স্বাধীনতা আছে করা যায়। কিন্তু হঠাৎ করে করার পিছনে তো কারণও থাকতে হবে। হঠাৎ করে তৃণমূলের আজকে মনে হলো সত্যনারায়ণ পুজো করতে হবে। দেখুন কে সত্যনারায়ণ পুজো কখন একাধিক হয়েছে, সেই ছবিগুলোও চলছে, বাদিকে ছবি চলছে। রামচন্দ্র নিয়ে আমাদের এই রামনবমী নিয়ে কথা হচ্ছে, না আমাকে তো জানতে হবে হঠাৎ সত্যনারায়ণ পুজো করছেন কেন আপনারা। আমি বলছি যে কোনো সময় মানুষের মনের ব্যাপার, আমি ঈশ্বরকে কখন আজকে বড়দিন পালন, আমি একটা কথা বলি, আমি একমাত্র সোমবার আমি একমাত্র সোমবার দিনই শিবের পুজো করতে পারবো, তাই তো? তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি কোনোবার করতে পারবো না। শিব পুজো আপনি যে কোনো দিন করতে পারেন, কিন্তু শিবের নীলকণ্ঠের একটি পার্টিকুলার তিথিতে পুজো হয়, সেটা আপনি তো রোজ করতে পারেন। আপনি কি শিবরাত্রি রোজ করতে পারেন? আমার মনে হয় শিব পুজো আপনি রোজ করতে পারেন, কিন্তু আপনি কি শিবরাত্রির পুজো রোজ করতে পারেন? না আমি সেটাই বলছি না। আমি আপনি শিব পুজো রোজ করতে পারেন, শিবরাত্রি পুজো কি রোজ করা যায়? যারা পুজো করেছে তারা কোন কারণে কেন করেছে, আমি তো যাদের তৃণমূল করেছে একাধিক জায়গায় করেছে, আমি পুরো লিস্ট বার করতে পারি। এটা নিয়ে তো কোনো ব্যাপার না, তাদের কাছে উত্তর নেই। আচ্ছা আমি বাকিদের কাছে যাবো। এই মুহূর্তে আমার সঙ্গে সন্তু রয়েছেন, সরাসরি বারাসত থেকে সন্তু রয়েছেন। সন্তু, আমরা এই মুহূর্তে কিশলার অগ্নিবাণের ডিবেট করছি, তার মাঝে আমরা লাইভ ছবি দেখাচ্ছি। সন্তু, এই মুহূর্তে বারাসতের রামচন্দ্রের জন্মতিথিতে যে মিছিল হচ্ছে, কি ছবি উঠে আসছে সন্তু? দেখো কিশলা, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, গোটা বাংলার মানুষকে দেখাবো যে 10 কিলোমিটার র্যালির কথা ছিল, কিন্তু র্যালি এখানে কার্যত করতে পারেননি, কারণ এত মানুষ প্রায় 10 কিলোমিটার ধরেই দাঁড়িয়ে গিয়েছিলেন। তার সত্ত্বেও রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী, এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী বেরিয়ে গেলেন কনভয় নিয়ে। মিঠুন চক্রবর্তী সহ তারা মিছিলে গাড়ি করে একটু যাওয়ার চেষ্টা করলেন। এই মুহূর্তে তারা অনেকটা এসেছেন, কিন্তু মানুষের এত ভিড়, সেই ভিড়ে আমরা দেখতে পাচ্ছি আসুন। তুমি দেখতে পাচ্ছ কিশলা, এটাই সনাতন হিন্দু, যেখানে প্রয়োজন সেখানেই পৌঁছে যাবে। অ্যাম্বুলেন্স আটকে পড়েছিল, তারা কিন্তু বার করে দিল। এই মুহূর্তে পুরো র্যালিটা ছবি দেখানোর চেষ্টা করবো, মিরাতারি দেখাচ্ছে। আমরা বিকেল 4টে থেকে দেখাচ্ছি যে ছবিটা, যত দূর চোখ যায় গেরুয়া পতাকা। এই মুহূর্তে মিরাত আলী সেই ছবিটা দেখাবে রাস্তার এপাশ থেকে। আমি দেখানোর চেষ্টা করছি, মানুষ রাস্তায় হাঁটছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? দত্তপুকুর থেকে। কি বলবেন, কি স্লোগান উঠছে?
পিঙ্কির কাছে যাই, ছবিটা দেখি, তারপর ফিরবো আলোচনায়। পিঙ্কি, কি এই মুহূর্তে কি ছবি? রামচন্দ্রের জন্মতিথি গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে, কি ছবি দেখাচ্ছ? দেখাও পিঙ্কি। দেখো, সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তী একসঙ্গে হাঁটছেন, একসঙ্গে নৃত্য করছেন, এবং সেই শো দেখার জন্য কার্যত উপচে পড়ছে ভিড়। আমি একটু কথা বলবো, আমি একটু দেখানোর কথা বলবো। আমি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। আমাদের সুকান্ত দা, কিসের হুঙ্কার? 26-এর হুঙ্কার। এই যে সনাতনী মানুষরা হাঁটছেন আজ আপনার সঙ্গে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই হুঙ্কার থেকে কাকে? দেখুন, যেভাবে আজকে মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, তা প্রমাণ করছে যে মানুষ 26-এ পরিবর্তন করার জন্য, হিন্দুদের সরকার তৈরি করার জন্য এবং সর্বধর্ম সমভাবে সরকার, অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল, সেই সরকার তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবং মানুষ এই যে জয় শ্রীরাম শুনতে পাচ্ছেন, এই জয় শ্রীরাম হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠার আগমনী। যে রামকে বহিরাগত বলেছিল তৃণমূল, সেই তৃণমূলই আজকে রামনবমী ধুমধাম করে পালন করতে চায়। ওই খেলার নাম বাবাজি, খেলায় না বললে বিড়াল গাছে চড়ে না, গান শুনেছেন তো? সেই খেলায় পরে বিড়াল এখন গাছে উঠছে। আজকের এই বারাসাতের ভিড়, এই ভিড় রেকর্ড ভাঙা, এই ভিড় থেকে রামনবমীর জন্য মানুষজন এসছেন, মানুষ রাস্তায় নামছেন। এটা কি 26-এর বদলের ছবি? জয় শ্রীরাম। যে ভিড় দেখতে পাচ্ছেন, রেকর্ড ভিড়, এবং এই ভিড় সমাজের সর্বস্তরের মানুষ দেখুন, শিক্ষিত, অশিক্ষিত, কম শিক্ষিত, বড়লোক, শ্রমিক শ্রেণী, খেটে খাওয়া মানুষ, সব সমাজের মানুষ এক হয়ে গেছে। হিন্দু সমাজ একত্রিত হয়ে রাস্তায় নেমেছে, কারণ তারা তাদের অধিকার বুঝে নিতে চায়। তারা এমন সরকার চায় না যে সরকার রেড রোডে নামাজে গিয়ে বলবে আমি আপনাদেরই সরকার, সরকারটা আপনাদের, সরকার আপনাদের সাথে আছে, গোটা সরকার, অন্য কারোর জন্য কিছু নেই। এইরকম সরকার আর থাকবে না পশ্চিমবঙ্গে। এই সরকারকে কি ফেলতে চায়? এই সরকারকে কি জনগণ এবার জনগণ রাম রাজত্ব প্রতিষ্ঠা করবে এবং এই সরকারকে উৎখাত করবে। এই রামনবমীর দিন আপনাদের প্রতিষ্ঠা দিবস, আজকের বিজেপির প্রতিষ্ঠা দিবস, আজকের দিনে বিজেপির প্রতিষ্ঠা দিবস এবং আজকে রামনবমী। আজকের দিনে দাঁড়িয়ে এই যারা মানুষ আপনার সঙ্গে হাঁটছেন, রাজ্যবাসী যারা আজকে রামনবমী পালন করছেন, তাদের জন্য কি বার্তা দেবেন? আগামী বিধানসভার আগে কি বার্তা সুকান্ত মজুমদার? দেখুন, আজকে একই সাথে বিজেপির প্রতিষ্ঠা দিবস এবং তার সাথে রামনবমী পড়েছে। এটা ঐশ্বরিক ব্যাপার বলে আমার অন্ততপক্ষে মনে হয়। ঈশ্বর ইন্ডিকেশন দিচ্ছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে তৈরি হবে এবং রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। আমার শেষ প্রশ্ন, আপনি একজন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, আপনি যেভাবে চাকরি গেছে 26,000 মানুষের, তাতে কি আপনি দুঃখিত? আপনি কি এইটা সেন্ট্রালের কাছে নিয়ে যাবেন? দেখুন, মানুষ ঘোরার জায়গাটা ধরছে না, যে যার জন্য, যার ভুলের জন্য, যার চুরির জন্য এতজনের চাকরি গেল, এবং বঞ্চিত শুধু 26,000 নয়, 2.5 লক্ষ মানুষ বঞ্চিত হয়েছে। সেই 2.5 লক্ষ মানুষ, তাদের জন্য যে দায়ী সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভা, তাদেরকে আগে জেলে ঢোকাতে হবে, তারপরে পরবর্তী স্টেপ নিয়ে ভাবা উচিত। আগামীকাল বৈঠক আছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বৈঠক করুন, কিন্তু আমি এটাই বলবো চাকরি প্রার্থীদেরকে বাজারে চাকরি হারিয়ে। আমি বেশ পিঙ্কির সঙ্গে থাকো, দেখাচ্ছিলাম সুকান্ত মজুমদার সরাসরি বলছিলেন এবং তিনি হাঁটছেন এই মুহূর্তে র্যালিতে এবং বিভিন্ন মিছিল হচ্ছে। আমি একাধিকবার আবারও যাবো লাইভে। বিমলদা, আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস ওরাও বিভিন্ন জায়গায় মিছিল করেছে, আজকে বিভিন্ন জায়গায় পালন করেছে, বিভিন্ন জায়গায় সত্যনারায়ণ পুজোও করেছে। তো রাম নবমী, এই দিনটা তো একটা রামচন্দ্রের আবির্ভাব তিথি, এত রাজনৈতিককরণ হচ্ছে, এটা সাধারণ মানুষের মনে হবে না দিনটা একটা পলিটিক্যাল হয়ে গিয়েছে? বলুন। একটা কথা বলি, সেটা হচ্ছে সব কিছুর মধ্যেই আপনি চাইলে পলিটিক্স আনতে পারেন না, আবার সব কিছু থেকে রাজনীতি বাদও দিতে পারেন। সেটা নির্ভর করছে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন। তো আমি নিজে আজকে সকালবেলা দমদমে রামনবমীর যে বিশাল মিছিল হয়েছিল সেখানে ছিলাম। দমদম হনুমান মন্দির থেকে শুরু হয়েছিল, তারপরে গড়িয়া অঞ্চলে গেলাম, সেখানে একাধিক রাম পুজোয় যোগ দিলাম, উদ্বোধন করতে ডেকেছিল, আবার ফিরে এলাম, এখন এলাম, আবার আমার পাড়ার পুজোতে গিয়ে যোগ দেবো। সুতরাং সারাদিন এটা চলছে। সারাদিন আমার মোবাইলে এবং বাড়িতে গিয়ে টেলিভিশনের পর্দায় প্রচুর রামনবমীর মিছিল দেখেছি। খড়গপুরে আমি জানি, আমি মেদিনীপুরের মানুষ, খড়গপুরে সে বহু পুরনো মানুষ রামনবমীর মিছিল করে, তারা হাতে অস্ত্রও রাখে, ইত্যাদি ইত্যাদি।
আমি কোথাও অন্তত আমার চোখে দেখিনি কোথাও হকি স্টিক নিয়ে মিছিল করছে, আমি অন্তত দেখিনি। দেখিয়ে দিলে আমি একটু খুশি হতাম, দেখিয়ে দিলে আমি খুশি হতাম। হকি স্টিক নিয়ে নাকি হাতে দেখালে খুশি হতাম। আর দেখিয়ে দাও ওটা তাহলে কোথাও হকি স্টিক নাকি হাতে লাঠি ধরে। কার হকি স্টিক আমরা তো জানি না, যতক্ষণ না ফ্যাক্ট চেক আপনি কাউকে আমি তো বলছি দেখিয়ে দাও ওটা হকি স্টিক নাকি কেউ লাঠি নিয়েছে। এক দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূল তো আপনাদের টেক্কা দিচ্ছে, একদম তৃণমূল টেক্কা দিচ্ছে। সত্যনারায়ণ পুজো আমার একটা জিনিস কিন্তু ভালো লাগছে, সেটা হচ্ছে যে এই পশ্চিমবাংলায় যে ভয়ঙ্কর একটা শক্তি, যাদের আমি জেহাদি শক্তির বেশি মর্যাদা দিই না, এরা অ্যাবসলিউটলি একটা জেহাদি শক্তি, তারা রাম নামে আশ্রয় খুঁজছে, এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় কি দিলেন না দিলেন সেগুলোকে নিশ্চয়ই গুরুত্ব দিই, কারণ পশ্চিমবাংলা তো সর্বনাশের মুখে ওনারাই নিয়ে গেছেন, তাই গুরুত্ব দেবো। কিন্তু আজকে তার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আজকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কটা ভয়ঙ্কর জেহাদি শক্তির সঙ্গে যারা নিজেদের এক করে ফেলেছে প্রায়, সেই দলের লোকগুলো দক্ষিণ 24 পরগনায় যাদের দিকে এই রাজ্যেরই সর্বোচ্চ নেত্রী বলেছিলেন তুই তো বোমা বাঁধিস, তিনি আজকে রামনবমীর মিছিলে হাঁটছেন। এইটাই শ্রীরামচন্দ্রের জয়। মানে শ্রীরামচন্দ্র একটা কথা আছে, একবার রাম নামে যত পাপ হরে নরের সাধ্য কি বা তত পাপ করে। আমি জানি না এটা শুনেছি কিনা, এইটা শুনে এরা রাস্তায় নেমে পড়লো কিনা। আসলে আমার কাছে রামচন্দ্র অনেক কিছুর প্রতীক। কিসের প্রতীক? রাম রাজ্য সুশাসনের প্রতীক। মহাত্মা গান্ধী বারবার বলতেন না রাম রাজ্যের কথা। রাম রাজ্য শুধু মহাত্মা গান্ধী নয়, এটা ভারতীয় রাজনৈতিক পরম্পরায় রয়েছে, সুশাসনকে বলা হয় রাম রাজ্য, সেটাকেই মহাত্মা গান্ধী গ্রহণ করেছিলেন। রাম তার প্রজাদের জন্যে জীবনের সমস্ত সুখ ত্যাগ করেছিলেন। ওই জন্যই বলা হয় যে সত্যিকারের যদি প্রজা বৎসল কেউ রাজা হন তিনি রাম, এবং যিনি রাষ্ট্র পরিচালনা করেন তাই তাকে রামের মতো হওয়া উচিত। যার জন্য দেখবে আমাদের ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি যেখানে যেখানে ছিল, সে থাইল্যান্ড হতে পারে, সে মায়ানমার হতে পারে, সে ইন্দোনেশিয়া হতে পারে, সব জায়গায় রামকে নিয়ে প্রচুর চর্চা। আর থাইল্যান্ডের জাতীয় মহাকাব্যকে ওরা বলে রামাকেইন, ওই মানে রামায়ণকে ওরা রামাকেইন বলে। আর আমার এখানে যারা রাজা মানে যারা সরকার চালায় তাদের জন্য 26,000 লোকের বাড়িতে রান্না হচ্ছে, 18,000 লোক, তাদের মধ্যে 18,000 তো মোটামুটি ঠিকঠাক ছিল, তারা আজকে রাস্তায় নেমে এসে খেতে পারছে না। মাথায় যিনি বসে আছেন তিনি বলে দিয়েছেন যে আপনারা কিন্তু রামনবমী করুন, শান্তিপূর্ণভাবে করুন। এটা একটা আমি বললাম অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের এর আগে বলার সাহস আছে? তার পর্বে মানে তার কোনো অনুষ্ঠানের আগে এরকম বলার সাহস আছে? এটা হিন্দুদের পর্বেই তিনি করতে পারেন এবং তাদেরই রক্তপাত ঘটানো যায়, কারণ তারা শান্ত, কারণ তারা মানিয়ে চলে, এই জন্য হিন্দুদের উপর আক্রমণগুলো হয়। আমি শুধু এইটুকু কথা বলি, একটু আগে তোমরা শুরু করেছিলে না এই রামনবমী কি বিরোধীদের বিজয়া দশমী? বিজয়া দশমী কিনা জানি না, কিন্তু একটা বিষয় ঠিক, বিগত দিনগুলোতে যা ঘটে চলেছে এই রাজ্যে এবং যা যা ঘটতে চলেছে, যা যা খবর পাচ্ছি, তাতে বিসর্জন তো শুধু খুব কষ্টদায়ক বিসর্জন হবে এদের, এমনি এমনি বিসর্জন হবে না, কিন্তু বিসর্জনের একটা কষ্টদায়ক দিক আছে, সেইটা কিন্তু এদের কপালে ওয়েট করে আছে, সেটা দেখার জন্য আমিও ওয়েট করে। বেশ, শ্রীরামচন্দ্রের জয় আর কোথায় কোথায় আজকে হলো, আমি মহারাজের কাছে এবং মানসদার কাছে যাবো, তার আগে একটা ছবি দেখাই। যাদবপুরে আজ প্রথমবার শ্রী রামচন্দ্রের রামনবমী তিথি পালন হলো। কেন হবে না? এর আগে বিভিন্ন উৎসব পালন হয়েছে, ঈদের ইফতার পালন হয়েছে, সরস্বতী পুজো পালন হয়েছে, বড়দিন পালন হয়েছে, তাহলে রামনবমী নয় কেন? কিন্তু গুরুত্বপূর্ণ হলো যেখানে ভারত বিরোধী স্লোগান লেখা ছিল, আজাদ কাশ্মীর চাই লেখা ছিল, সেগুলো দেশের পতাকা দিয়ে ঢেকে দিয়ে রাম ভক্তরা আজ ওখানে রামনবমী পালন করলেন, শান্তিপূর্ণভাবে পালন করলেন। এখান থেকে আমি মানসদার কাছে যাবো। মানসদা আপনার কাছে, ঠিক মানসদা আমার কাছে দুটো প্রশ্ন। মানসদা, এক নম্বর, এইটা তো পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, যাদবপুরের ভেতর রামনবমী পালন হচ্ছে, দেশ বিরোধী স্লোগান ঢেকে দিয়ে পালন হচ্ছে একদিকে, আরেকদিকে তৃণমূল কংগ্রেস পাল্লা দিয়ে যেটা পাবলিকলি করতো না, সেটা হচ্ছে রামনবমীর মিছিল আগের বছর করেছে, 2 বছর ধরে অত এই ট্রেন্ডটা চলছে, তারাও যেমন করছে, আবার সত্যনারায়ণ পুজো হঠাৎ করে আজকে করছে, এটারই বা কি মাহাত্ম্য? এই দুটো প্রশ্ন আপনাকে করলাম মানসদা, বলুন। প্রথম কথা হচ্ছে যে শুধু যাদবপুর নয়, রাম যেহেতু রাষ্ট্রপুরুষ মানে রাম কিন্তু কোনো কাল্পনিক বা পৌরাণিক চরিত্র নয়। বাল্মীকি রামায়ণের আদি পর্বের প্রথম সর্গের 2য় শ্লোক, আমি শ্লোকের প্রথম লাইনটা একটু পড়ি, তারপর মানেটা বলছি। কো অস্মিন সাম্প্রত লোকে গুণবান কস্য বীর্যবান, অর্থাৎ বাল্মীকি জিজ্ঞেস করছেন যে এই সাম্প্রতিক কালের মধ্যে পৃথিবীতে এমন কোন মানুষ আছেন বা রাজা আছেন যার কথা আমি লিখে গেলে
ভবিষ্যতের পৃথিবীর কাছে সেটা আদর্শ হয়ে থাকবে। তার মানে এখানে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সাম্প্রতিক আর একটা হচ্ছে লোকে। সমসাময়িক কালে বর্তমান কোন রাজা যার কথা আমি লিখে যাব, এটা বাল্মীকি রামায়ণের দ্বিতীয় শ্লোক। তার মানে রাম ঐতিহাসিক এবং তার কথা শুনে বাল্মীকি লিখেছিলেন, সেই হিসাবে রাম কিন্তু ভারতের রাষ্ট্রপুরুষ। আর যেহেতু রাষ্ট্রপুরুষ, সেই কারণে ভারতের সংবিধানের যেখানে ফান্ডামেন্টাল রাইটস লেখা হয়েছিল সেই পাতাতে রাম লক্ষ্মণ সীতার ছবি দেওয়া হয়েছিল। সেই যুক্তিতে ভারতবর্ষের সরকারের এবং প্রত্যেক রাজ্য সরকারের উচিত ছিল প্রত্যেকটা স্কুল কলেজে রামের জীবনী পড়ানো, রামের আদর্শ পড়ানো, এবং কেন পড়াতে হবে সেটা লেখা আছে। আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষে ঔরঙ্গজেব, যিনি তার 3 ভাইকে হত্যা করেছিলেন, বাবাকে বন্দি করেছিলেন, তার কথা ইতিহাসে পড়ানো হয়, কিন্তু যে রাম তার বাবার একটা কথায় ঘর ছেড়েছিলেন, ভাইদেরকে ছেড়েছিলেন, তার কথা পড়ানো হয় না। আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থার কথা তুমি বললে, আমার এটা শুনে রামায়ণের দুটো ঘটনার কথা মনে পড়লো। সেটা হচ্ছে যখন লক্ষ্মণের সঙ্গে শূর্পণখার বিরোধ হলো, তখন রাবণ মারীচকে সোনার হরিণ সেজে যেতে বললেন যে তিনি সীতাকে অপহরণ করবেন। তো তখন মারীচ দাদাকে রাবণকে বলেছিল যে দেখো, রামের সঙ্গে পাঙ্গা নিতে যেও না, তুমি পারবে না, আমি সোনার হরিণ সেজে যাব ঠিক আছে, কিন্তু রামের সঙ্গে পাঙ্গা নিও না। তারপরেও যখন সীতাকে অপহরণ করে নিয়ে এলো, তখন রাবণের মা নিকষা রাবণকে ডেকে বলেছিল যে বিরাট ভুল করেছিস, যত তাড়াতাড়ি সম্ভব সীতাকে ফিরে দিয়ে আয়, কারণ রামের সঙ্গে পাঙ্গা নিলে তার সমূলে ধ্বংস হবে। তো সেটা কেউ কেউ আপনি বলছেন রামের সঙ্গে যারা পাঙ্গা নিচ্ছে বা রাম বিরোধিতা করছে তারা ধ্বংস হতে চলেছে মানবতা, এমনটাই বলছেন আপনি, ইঙ্গিত করছেন? না, এমনটা নিকষা এবং মারীচ রাবণকে বলেছিল, আমি বলছি না, এটা বাল্মীকি রামায়ণে আছে যে রামের সঙ্গে পাঙ্গা নিলে ধ্বংস অনিবার্য, এটা রাবণের মা রাবণকে বলেছিল। তো সেটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো ততই ভালো। আর রাম যে রাষ্ট্রপুরুষ, ভারতবর্ষ এবং এশিয়া মহাদেশে তার যে অবদান, তার যে ঐতিহাসিক অবদান, তার যে হাজার প্রমাণ পাওয়া গেছে, সেটা আমরা যত তাড়াতাড়ি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরতে পারবো, স্কুল কলেজে তুলে ধরতে পারবো তার আদর্শকে, ভারতবর্ষের ততই মঙ্গল। বেশ, মানুষদের সঙ্গে থাকুন। ভারতবর্ষের মঙ্গল কোথায় সেটা বোঝাই যাচ্ছে, কারণ ভারতের এত মানুষ, এই রাজ্যের এত মানুষ, কোটি কোটি মানুষ আজ শ্রী রামচন্দ্রের জন্মতিথিতে রাস্তায় নেমেছেন। আমি একটু পরেই দিলীপ ঘোষ লাঠি খেলছিলেন, একটু আগেই আমি সেটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কি বলছেন দিলীপ ঘোষ, যাবো তারপর মহারাজের কাছে আসবো। দিলীপ ঘোষ। আর যুবকরা লাঠি, গদা বা এই ধরনের অস্ত্র খেলতে খেলতে শক্তি প্রদর্শন করতে করতে যায়। আর আমিও যখন থেকে 10 বছর আগে থেকে এসেছি খড়গপুরে, এর সঙ্গে যুক্ত হয়েছি, সেজন্য প্রত্যেক বছর থেকে এদের সঙ্গে লাঠি খেলি, এদেরকে উৎসাহিত করি। একদমই। এবং এইবারে রামনবমী থেকে অনেকে বলছেন যে যারা সনাতন বিরোধী, যারা জিহাদি বা যারা সোকল সেকুলার, তাদের মনের মধ্যে ভয় ধরে গেছে। না, যারা এই ধরনের মিথ্যাচার করে, ভারতীয় সংস্কৃতিকে অপমান করে, তারা অনেকদিন ধরে ভীত আছে। কারণ যেভাবে হিন্দুত্বের জাগরণ হচ্ছে সারা দেশে, সাধারণ সমাজ এগিয়ে আসছে, যুবকরা এগিয়ে আসছে, তাতে ওদের যে ভ্রান্ত বিচারধারা, সেকুলারিজম, হিন্দুর সমালোচনা করে যে ধরনের দোকানদারি চলছিল, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই দোকানদারিটা বন্ধ হবে বলছে। সারা দেশে হয়েছে, পশ্চিমবাংলায় হবে। পশ্চিমবঙ্গ হচ্ছে শুদ্ধ রাষ্ট্রবাদের জায়গা, বন্দে মাতরম রচনা হয়েছে এখানে। তো সেই জন্য এখানকার মানুষ একবার জাগলে সারা দুনিয়াকে জাগাবে, আর সেটা শুরু হয়ে গেছে। এবং দিলীপবাবু একটা অদ্ভুত অবজারভেশন, এই বিদ্যাসাগর নেতাজির মতন মানুষ আছে, যেখানে বিদ্যাসাগরের মতন মায়েরা জন্ম দিয়েছেন, আমাদের সেই সনাতন ধর্ম আবার ফিরে আসবে। এই যে যুবকরা আনবে। একটা অদ্ভুত অবজারভেশন যে প্রচুর যুবক, অন্যান্য বারের তুলনায় এবছর যেন রামনবমীতে যুবকদের ভিড় অনেকটা বেশি এবং মহিলাদের ভিড় বেশি। এই যুবকরা, এই মহিলারা এই মহাকুম্ভে স্নান করতে গেছিলেন, হিন্দুত্বের প্রেরণা ওখানেই পেয়েছেন কোটি কোটি লোকের যে ভক্তির মাধ্যমে। এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন মমতা। এই মহাকুম্ভের মেসেজ সারা ভারতবর্ষের গ্রামে গ্রামে পৌঁছেছে। মহাকুম্ভের পবিত্র জল আর ওখানকার উৎসাহ নিয়ে এসে মানুষ আজকে পুরো সমাজকে জাগিয়ে তুলেছে। এবং সনাতন ধর্ম, যারা সনাতনী তারা এই মুহূর্তে কিন্তু
তারা এই মুহূর্তে রয়েছেন দিলীপ ঘোষ। বেশ, দিলীপ ঘোষ সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ ভাস্কর। দিলীপ ঘোষ সরাসরি বললেন সনাতন ধর্মীয়রা আজ রাস্তায় নেমেছেন এবং হিন্দু ঐক্য সে কথা বললেন। আমি একবার এলিনার কাছে যাব দ্রুত, তারপর মহারাজের কাছে আসবো। দিলীপ ঘোষ লাঠি খেলছিলেন এর আগে, সেই ছবি। এলিনা, এই মুহূর্তে কোথায় আছো? শ্রী রামচন্দ্রের জন্মতিথির কোন মিছিল, কোন উৎসব তুলে ধরছো দ্রুত? একেবারে কিশোরয় দেখো, আজকে গোটা দেশ, গোটা বাংলা কোথাও গিয়ে গেরুয়া রঙে সেজে উঠেছে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে গড়িয়া মোড় থেকে শুরু হয়েছে রামনবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে এবং সেই সঙ্গে চলছে স্লোগান। শুধুমাত্র তাই নয়, প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এই মিছিলে যোগদান করেছেন। সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মিছিল গড়িয়া মোড় থেকে শুরু হয়ে যাবে যাদবপুরের 8B মোড় পর্যন্ত। এখানে বিজেপির যারা মহিলা মোর্চা তারা রয়েছেন, আমি এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে সর্বদিকে আমরা দেখতে পাচ্ছি, এই বিশাল মিছিল, সেই ছবি ধরে রাখো, আমরা আসতে থাকবো লাইভে বিভিন্ন সময়। এবং আমি আরো একবার এলিনার সেই ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে এলিনা সেই ছবি তুলে ধরছিল, একদিকে বিভিন্ন জায়গায় রামনবমীর উৎসব। এবং আমি যাব মহারাজের কাছে। মহারাজ, আমার প্রথম প্রশ্ন, একটা কিউরিওসিটি রয়েছে, আমার জানার ইচ্ছা রয়েছে, সত্যনারায়ণ পুজো এই মুহূর্তে এই আজকের দিনে করা যায় কিনা, একটা ছোট করে উত্তর দিন। তারপর আমি আসব যে এই রামনবমীর মাহাত্ম্য এবং আজকের দিনে এই কোটি কোটি হিন্দু রাস্তায় নেমেছেন, এই তার মাহাত্ম্য নিয়ে বলবেন মহারাজ। প্রথমে এই সত্যনারায়ণ পুজো সম্পর্কে আমার একটু কোশ্চেন যাচ্ছে, কারণ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা সত্যনারায়ণ পুজো করছেন আজকে। গীতা প্রেস গোরখপুরের যে প্রকাশনী আছে ওখানে সত্যনারায়ণ পূজা পদ্ধতি রয়েছে, বাংলার বই নয়। বাংলার সত্যনারায়ণ পুজোতে সত্যপীরাদিকে ঢুকিয়ে একটা হজবড়ল করা হয়েছে, এটা বিশুদ্ধ সনাতনী শাস্ত্রসম্মত সত্যনারায়ণ পূজা বিধি। সেইখানে পরিষ্কার লেখা রয়েছে যে শুক্লপক্ষাম পৌর্ণমী এবং আপনার উত্থান একাদশী এবং শয়ন একাদশী, এই তিনটে তিথির কথা সেখানে খুব স্পষ্টভাবে দেওয়া রয়েছে। শাস্ত্রীয়ভাবে এর অতিরিক্ত কোনো দিবসে সত্যনারায়ণ পুজো করা মানে যায় না, শাস্ত্রে নেই। এখন যদি সেলফ ইনিশিয়েট করে আলাদা ব্যাপার, কিন্তু শাস্ত্রে এর কোথাও উল্লেখ নেই। বুঝলাম। পরের প্রশ্ন মহারাজ, আজ কোটি কোটি হিন্দু ঐক্যের ছবি আবারও ধরা পড়ছে। আমি একটু আগে বলছিলাম যারা রাম বিরোধী, আমি আপনাকে রাজনৈতিক কথা বলতে বলছি না, যারা রাম বিরোধী, সে রাজনৈতিক অরাজনৈতিক যে কেউ হতে পারে, তাদের কি এই রামনবমী, তাদের কি বিজয়া দশমী মনে হচ্ছে, বিসর্জনের দিন মনে হচ্ছে? বিষয় হলো কি, যুগে যুগে মানুষ হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। তো যতদিন পর্যন্ত এই ধরুন ভুল তিথিতে ভুল পূজা, এইগুলো কিন্তু এক প্রকার সেই জনজাতির প্রতি বা সেই সম্প্রদায়ের প্রতি প্রহসন। আপনি চাইলেই যে কোনো দিনকে কিন্তু বড়দিন বলতে পারেন না, আপনি চাইলেই যে কোনো দিনকে কিন্তু মহরম বলতে পারেন না, কিন্তু আপনি চাইলে যে কোনো দিন সত্যনারায়ণ পূজা করতে পারেন বা অন্যান্য রকম মানে হিন্দু কালচারগুলোর সাথে কিন্তু আপনি ডক্ট্রিন করতে পারেন। কিন্তু এখন বিষয় হলো কি, দেখুন এই যে শস্ত্র পূজার যে ইতিহাস, অনেকে জিজ্ঞেস করে শস্ত্র পূজা কোথায় আছে বা কি বিষয়ে। আমি বলি, রাম নবমী যে নবমীতে পালন করা হয়, এটি হচ্ছে নবরাত্রর নবমতম দিন বা তিথি। নবরাত্র হচ্ছে এই চৈত্র নবরাত্র এবং শরৎকালে যে শরৎ নবরাত্র হয়, এইটা হচ্ছে মূলত শক্তি পূজার তিথি। এবং এই চৈত্র নবরাত্রির মধ্যেই অষ্টমীর দিনকে অন্নপূর্ণা পূজা এবং নবমীর দিনকে শ্রীরামচন্দ্রের জন্মতিথি। এবং শ্রীরামচন্দ্র এই নবরাত্রি পালন করেছেন, কারণ এই নবরাত্রি রীতি মেনে কিন্তু শরৎ নবরাত্রিতে আমরা অকালবোধন দেখতে পাই। শক্তি পূজা এবং শস্ত্র পূজা দুটি পর্যায়বাচী। আমি আপনাকে অন্তত 1000 রেফারেন্স দিতে পারি। না, যারা বলেন যে আজকের দিনে শস্ত্র পূজা করার কি কারণ, রামচন্দ্র রামনবমীর দিন শস্ত্র পুজো কেন করা হবে, আচ্ছা আজকে এর পেছনে কি শাস্ত্রীয় কোনো যুক্তি রয়েছে? না করার কি কারণ, দেখুন শাস্ত্রীয় যুক্তির আমি উপরে উঠে একটি কথা বলছি। আমায় একটি হিন্দু দেবতা দেখিয়ে দিন তো যার হাতে শস্ত্র নেই। ঠিক, একটা লাঠি হলেও আছে, আয়ুধ হলেও আছে। যে আমাদের শ্রীরামের পরের যিনি অবতার, সঙ্গে থাকুন মহারাজ একটু আমাদের সঙ্গে। এই মুহূর্তে ভবানীপুরের ছবি দেখাবো। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ তিনি রয়েছেন, তিনি কি বলছেন আমি সরাসরি দ্রুত দেখাবো, ফিরবো আলোচনায়। কি বলছেন? সরকার সেটা আমাদেরকে সহযোগিতা করা এবং আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদেরকে
এই উদ্দীপক বক্তৃতা দিয়ে সময় নষ্ট করব না। বিশেষ করে আপনারা শুধু ভগবানের কাছে প্রার্থনা করেন, শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন যাতে অনতিবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি হয় এবং মুক্তি অবধারিত। জয় শ্রীরাম। আমি যাব রমেনের কাছে, দুর্গাপুর থেকে রমেন রয়েছেন। রমেন, এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে বিভিন্ন জায়গার রামনবমীর রাম জন্মতিথি পালন উৎসবের ছবি আমরা তুলে ধরছি। দ্রুত একবার দেখাও কোথায় রয়েছে, কি ছবি? রমেন, কিশলয় আমি আছি পানাগড় বাজারে। পানাগড় বাজারে এখন রামনবমীর শোভাযাত্রা চলছে, কাতারে কাতারে মানুষ, হাজার হাজার মানুষ। আমি একটু দেখাতে বলবো হনুমানজির এই মূর্তি এবং তার পাশেই পুরুষোত্তম রাম, তার ছবি, তার মূর্তি এখানে, এবং হাজার হাজার মানুষ এখানে অংশ নিয়েছে। স্বভাবতই একটা খুব সুন্দর পরিবেশ, একটা ধার্মিক ভাবে মানুষ এখানে আসছে, প্রচুর মানুষ, মানে হাজার হাজার কাতারে কাতারে মানুষ, এবং কার্যত ডিজে এখানে চলছে, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র যেমন আছে। বিরাট বড় মূর্তি নিয়ে মিছিল হচ্ছে। আমি যাব রাজুর কাছে, মহেশতলায় মিছিল হচ্ছে। দ্রুত লাইভ দেখাবো, সবচেয়ে বেশি লাইভ, সবচেয়ে বড় কভারেজ, 150 ক্যামেরা দিয়ে কভারেজ হচ্ছে রামনবমীর। যাব আমি রাজু, সরাসরি ছবি দেখাও, কি ছবি উঠে আসছে শ্রীরামচন্দ্রের জন্মতিথিতে? রাজু, একদমই কিশলয়, তোমাকে জানিয়ে রাখি, আমি আমার ভিডিও চ্যানেলকে দেখাতে বলবো, এই যে আমার সামনের দিক থেকে, অর্থাৎ ক্যামেরা যেদিকে মুখ দেখতে পাচ্ছ, এদিক থেকেই আসছিল রামনবমী শোভাযাত্রা, ঠিক এই জায়গাটায়। আর এই জায়গাটায় কিন্তু পুলিশ ব্যারিকেড করে আটকায় এবং পুলিশের সঙ্গে মূলত শোভাযাত্রা করে আসছিল, ব্যারিকেড ভাঙে। বেশ, সঙ্গে থাকুক, প্রত্যেকের সঙ্গে থাকুক, আমরা বারবার যাব লাইভে। মহারাজ, আপনি শেষ করুন। শস্ত্র পূজা করা এটার মানে কি হিংসা? কখনোই নয়। তারপর আমি যাব বাকি। সনাতন ধর্মের প্রতিটি দেবদেবী হাতে শস্ত্রে সজ্জিত, এবং আমাদের ধর্মশাস্ত্রের মাধ্যমে যে নীতিশিক্ষা আমরা পেয়েছি তা হলো পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম। তো যারা দুষ্কৃতকারী তাদেরকে বিনাশ করার হচ্ছে আমাদের কর্তব্য, এবং সেটা শস্ত্র ছাড়া সম্ভব নয়। যেরকম আবর্জনা থাকলে আপনাকে ঝাড়ু তুলে নিতে হবে, পুলিশের হাতে সেরকমই অরাজক তত্ত্বকে পরিষ্কার করার জন্য আপনাকে শস্ত্র তুলে নিতেই হবে। তাই শস্ত্র মানব রক্ষা এবং মানবতা প্রতিষ্ঠার একটি চিহ্ন, যাকে বিশেষ বিশেষ স্থিতিতে পূজা করাই সনাতন ধর্মাবলম্বীদের কর্তব্য। সৌরপ্রিয় বাবু, আমার কথা হচ্ছে, আমরা জানি শিখ যারা ধর্মাবলম্বী তারা কৃপান রাখেন, নেপালিরা রাখেন অস্ত্র, মহরমের দিন অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়। রামনবমীর দিন অস্ত্র হাতে কেউ মিছিল করলে আপনাদের সমস্যা হয়, বাকিগুলোর সমস্যা হয় না। আমার প্রবলেম এখানে, আমার প্রবলেম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রামনবমীটা শান্তিপূর্ণ করতে হবে, বাকিগুলো নিয়ে তিনি এই চিন্তা রাখেন না। অথবা রামনবমীর দিন পাল্টা আপনারা সত্যনারায়ণ পুজো করে সেটাকে কাউন্টার করার চেষ্টা করেন কিনা আমি জানি না, দেখে তো তাই মনে হয়। কেন এটা করার চেষ্টা করছেন? রামে কি সমস্যা বলুন। আমি দণ্ডিস্বামী মহাশয়কে অতি বিনয় জানতে চাই। আমি একবারও বলিনি যে অস্ত্র পুজো করা যায় না। মা দুর্গার হাতে যখন 10টা অস্ত্র দেওয়া হয় তখনও সেখানে অস্ত্র পুজো হয়। অস্ত্র পুজো হবে না কেন? কিন্তু এক একজন দেবদেবীর এক একটা অস্ত্র থাকে। রামের অস্ত্র হচ্ছে তীরধনুক। আমার কথা হচ্ছে, যদি কেউ প্রতীকী তীরধনুক নিয়ে রাস্তায় বেরোয় সেটা বোঝা যায়, কিন্তু হাতের মধ্যে আপনার দা, কাটারি, হকি স্টিক, তলোয়ার, এইটা কি মানে রামের পুজো হতে পারে? আজকে আপনি কি মা মনসার হাতে আপনি কি সাপ থাকবেন, না মা মনসার হাতে কুমির দিয়ে দেবেন? আমার কাছে প্রশ্ন এটা, যে দেবীর যে বাহন, যে দেবীর যে অস্ত্র, সেইভাবে করে সেই অস্ত্র পুজো করা যেতেই পারে, আর সেটাকে আমরা প্রতীকী হিসেবে দেখাতে পারি। তাহলে তো দুর্গাপুজোর সময় এই যে এত অস্ত্র নিয়ে মা দুর্গা থাকে, দুনিয়ার লোক তো সেই অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়তে পারে যে মা দুর্গা যখন অস্ত্র নিয়ে নেমেছে, আমরাও অস্ত্র নিয়ে নিজেদেরকে প্রতিরোধ করার জন্য অস্ত্র হাতে নিতে হবে না। ভারতীয় সংবিধান কিন্তু এটা বলে না। ভারতীয় সংবিধান বলেছে সংবিধানের উপর আস্থা রেখে কোর্টের বিচার করবে। এই বিচার কিন্তু আমরা করতে পারি না। আপনি অস্ত্র নিয়ে আমি একটা ইন্টারজেক্ট করতে চাই। যখন যুদ্ধ হচ্ছে, শ্রীরামচন্দ্র কি শুধু তীরধনুক নিয়ে যুদ্ধ করেছিলেন বলে আপনি পড়েছেন বা জানেন কি 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 অস্ত্র ব্যবহার করেছেন? আপনি জানেন তো কত রকমের অস্ত্র ব্যবহার হয়েছে? অবশ্যই হকি স্টিক আপনি কোথা দেখেছেন আমি জানি না, কিন্তু আমার কথা হচ্ছে ওই তীরধনুক নিয়ে রামচন্দ্র রয়েছে বলে শুধু তীরধনুক নিয়ে পুজো করতে হবে এটা বিষয় নয়। অস্ত্রটা হচ্ছে প্রতীকী। যারা অস্ত্র হাতে মিছিল করছে সেটা প্রতীকী। কেউ তো
কারোর গলা কাটছে না সৌরভ বাবু। আপনার সমস্যা হয় না যখন শিখ ধর্মের অনুরাগী যারা তারা কৃপান নিয়ে রাস্তায় হাঁটেন? আপনার সমস্যা হয় না মহরমের সময় যদি কেউ অস্ত্র হাতে রাস্তায় নামেন? আপনার সমস্যা হয় না যদি অন্য কোনো ধর্মের কেউ কিছু বলেন? আপনার শুধু সমস্যা হিন্দু এবং রাম। রামের অস্ত্র হচ্ছে না, একদম নয়, সেটা আমরা পপুলার কালচারে দেখাই বটে। রাম বিভিন্ন অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, রাম গদাও তুলেছেন। আপনি জানেন না হয়তো, আপনি পড়েননি হয়তো রামায়ণ, সেটা আপনার দোষ নয়, পড়ে নিন। শুধুমাত্র তীর ধনুক নিয়েই রাম যুদ্ধ করেছে এমনটাও নয়। আর শ্রী রামচন্দ্র আর শ্রীকৃষ্ণের মধ্যে কি তফাৎ আছে? শ্রীকৃষ্ণের মধ্যে আর শ্রী রামচন্দ্রের মধ্যে কি তফাৎ আছে? শ্রী নারায়ণের এবং রামচন্দ্রের মধ্যে কি তফাৎ আছে? নারায়ণের হাতে গদা থাকে, কৃষ্ণের হাতে সুদর্শন চক্র থাকে, রামচন্দ্রের হাতে, প্রত্যেকে সমান। আপনি আলাদা করছেন কেন? আপনি হিন্দু ধর্মকে কি ভাগ করতে চান? আপনি রাম কৃষ্ণ নারায়ণ সবাইকে ভাগ করে আলাদা আলাদা করে রাখতে চান যাতে হিন্দু ধর্মের মধ্যে বিভাজন থাকে? সেটা চান আপনি? রামচন্দ্রের সমস্ত কিছু অস্ত্র, কারণ তিনি হচ্ছেন ঈশ্বর। এই গোটা বিশ্বের যত অস্ত্র সমস্ত কিছু রামের অস্ত্র, সমস্ত কিছু রামের অস্ত্র। তিনি সৃষ্টিকারী, তিনি সৃষ্টিকর্তা, সমস্তটা রামচন্দ্রের, সমস্তটা। যা অস্ত্র নয়। আপনি রামচন্দ্র অনুরাগীদের শয়তান বলতে পারেন, বলতে পারেন, আপনি যা ইচ্ছা বলতে পারেন, আপনি বলতে পারেন। অস্ত্রকে কেউ সাপোর্ট করে না, আপনি ভুল বলছেন। অস্ত্রকে কেউ সাপোর্ট করে না। অস্ত্র পুজো একটি প্রতীকী ব্যাপার, সেই বিষয়টা আপনি বুঝতে পারছেন না, কারণ আপনি রামায়ণ পড়েননি, আপনি শাস্ত্র পড়েননি। আপনি যে মন্ত্র লিখে নিয়ে এসেছেন সেই মন্ত্রটুকু পড়েছেন হোঁচট খেয়ে খেয়ে। আপনি হোঁচট খেয়ে খেয়ে একটা লিখে আনা মন্ত্র পড়েছেন। এর বাইরে যদি শাস্ত্র পড়তেন তাহলে আপনি জানতেন রামের হাতে কি অস্ত্র থাকতে পারে এবং কি হয়। আমি সন্তুর কাছে যাব, আছি অবশ্যই বললাম। সন্তোষ রয়েছে বর্ধমান থেকে, আমি বাকি দুজনের কাছে দ্রুত একবার আসবো। সন্তোষ, রামচন্দ্রের জন্মতিথি উৎসবে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দেখাও। ছবিটা দেখায় বর্ধমান কার্জন গেটের ছবিটা দেখায় যে রাম ভক্তরা তারা কিন্তু বর্ধমান কার্জন গেটে তারা শোভাযাত্রা নিয়ে তারা বেরিয়েছেন এবং বর্ধমানের বেশ কিছু এলাকা, বর্ধমানের তেলিপুকুর, বর্ধমানের নীলপুর এবং লক্ষ্মীপুর মাঠ, রথতলা, সমস্ত জায়গা থেকে কিন্তু যারা রাম ভক্তরা রয়েছেন তারা তাদের শোভাযাত্রা নিয়ে বর্ধমানের কার্জন গেট ঠিক সেখান থেকে তারা শোভাযাত্রা নিয়ে যাচ্ছেন। দেখুন, বলতে পারো যে হাজার হাজার মানুষ তারা কিন্তু শোভাযাত্রা করেছেন এবং সেই ছবি দেখাচ্ছিল সন্তোষ। আমি দ্রুত, আমার কাছে একদম কম সময়, আমি 10 সেকেন্ড করে দিতে পারবো। বিমলদা 10 সেকেন্ড, কেন অস্ত্র হাতে আপনারা রামনবমী মিছিল করছেন? বহুবার দেওয়া হয়েছে, নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুধু একটা কথাই আমার লাগলো, এবং এটা বহু জায়গায় এই ধরনের কথাগুলো শুনছি যে যারা সনাতনীদের শয়তানের সঙ্গে তুলনা করে মানুষ তার হিসেব নিয়ে নেবে, আর একটা কথা মানুষ তার হিসেব নিয়ে নেবে। একটা কথা, আজকে যেতে যেতে দমদমে একটা স্লোগান চোখে পড়লো, যত মত তত পথ, কালীঘাটি শেষ পথ। যাদের মাথা এই বুদ্ধি এই অবধি, তাদের নিয়ে কি আলোচনা? আমি একটু ওনার প্রশ্নের উত্তর দিয়ে দিই। রামেশ্বরমে, দক্ষিণ ভারতের রামেশ্বরমে আপনি যাবেন, সেখানে শ্রীরামের যে বিশ্বরূপ দর্শন হচ্ছে এবং বিশ্বরূপ দর্শন কাকভূষণ্ডী রামায়ণ, যেটি একটি অত্যন্ত অথেন্টিক যার মধ্যে সেখানে পরিষ্কার কাকভূষণ্ডীতে উল্লেখ রয়েছে যে 10 অবতারের হাতে যা যা অস্ত্র ছিল সমস্ত অস্ত্রই রাম। মানসদার কাছে 10 সেকেন্ড, উনি জানেন না সেটা। মানসদা 10 সেকেন্ড। দেখো, সনাতনীদেরকে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য করা হয়েছে। সনাতনীরা শান্ত, আমরা কখনো অস্ত্র হাতে তুলে নিতে পাই না, কিন্তু যখন দিনের পর দিন দেখা যায় যে একের পর এক মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর যদি তুমি শাস্ত্রের কথা বলো, কোন শাস্ত্রে আছে জুতো দিয়ে দুর্গার প্যান্ডেল করতে হবে? কোন শাস্ত্রে আছে? মানবদার সময় একদম শেষ, সৌরভদার সময় শেষ, সবাইকে বলতে দিয়েছি। আজকে শ্রীরামচন্দ্রের জন্মতিথিতে এই বলে শেষ করছি যে শ্রীরামচন্দ্র হচ্ছেন পরম পুরুষোত্তম, তিনি মর্যাদা পুরুষোত্তম। তার পুজোর দিন সবাই আনন্দ করবেন, এটাই ঠিক, কিন্তু তার বিরোধী যারা, তাদের কি এটাই শেষ? তাদের কি বিজয়া দশমী চলছে এই রামনবমীর দিন? প্রশ্ন রেখে শেষ করছি কিশোরের রবিবার। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।